রান্নাঘরের রহস্যময় প্রেমের গল্প। মা, তোমার হাতের রান্নার সুগন্ধ আমার হৃদয়ে প্রেমের আগুন জ্বালিয়ে দিয়েছে গু। সকালে রান্নাঘরে গরম মশলা ভাজছিলাম। গোটা বাড়ি সুগন্ধে ভরে গেছে। ছেলে অফিস যাওয়ার তাড়ায় রান্নাঘরে এল। কিন্তু হঠাৎ থমকে দাঁড়াল। মা, এই সুগন্ধ আমাকে মাতাল করে দিয়েছে। কিন্তু এটা শুধু মশলার গন্ধ নয়, তোমার স্পর্শের জাদু গু। আমি অবাক হয়ে ফিরলাম। ছেলে আমার দিকে অন্যরকম চোখে তাকিয়ে। তুই কি বলছিস? সে কাছে এসে দাঁড়াল। মা, আমি বুঝে গেছি। তুমি যখন রান্না করো তখন শুধু খাবার বানাও না, ভালোবাসা বানাও। আর সেই ভালোবাসায় আমি আসক্ত হয়ে গেছি গু। চুলার আগুনের তাপ আমার মুখে লাগছিল। কিন্তু ছেলের কথায় আরও বেশি গরম অনুভব করলাম। আমি চাই এই রান্নাঘর আমাদের দুজনার হোক। তুমি আমার স্ত্রী হিসেবে রান্না করো, আর আমি তোমার স্বামী হিসেবে সেই খাবার খাই। মশলার ঝাঁঝে আমার চোখ জ্বালা করছিল নাকি ছেলের কথায়? তুই কি পাগল হয়ে গেছিস? মা, পাগলামি হলেও সত্য। আমি তোমাকে বিয়ে করতে চাই। প্রতিদিন সকালে এই রান্নাঘরে তোমার সাথে শুরু করতে চাই আমার দিন। হাতের খুন্তি থেকে পড়ে গেল। ছেলে তুলে দিল, কিন্তু তার চোখের দৃষ্টি আগের মতো নেই। তুমি ভেবে দেখো মা, আমরা সুখী হব। চুলার আগুন নিভিয়ে দিলাম, কিন্তু মনের আগুন জ্বলতে থাকল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রিমা দাস। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম প্রদীপ দাস, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর পূজা। রাহুল ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। পূজা ১৪ বছর বয়সী, হাই স্কুলে যায়। আমার জীবনের সবচেয়ে অদ্ভুত এবং রহস্যময় ঘটনা শুরু হয়েছিল গত মাসে। সেদিন ছিল শুক্রবার। সকাল ৭টা নাগাদ আমি রান্নাঘরে গেলাম নাস্তা তৈরি করতে। প্রদীপ তখনও ঘুমিয়ে। রাহুল কলেজ যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। পূজা স্কুলের প্রস্তুতি নিচ্ছিল। রান্নাঘরে ঢুকেই আমার নজর পড়ল একটা অদ্ভুত জিনিসের উপর। আমার রান্নার টেবিলের উপর একটা পুরনো চামড়ার বই রাখা। বইটা আগে কখনো দেখিনি। কালো রঙের চামড়ায় মোড়া। উপরে সোনালি অক্ষরে কি যেন লেখা, পড়তে পারছিলাম না। আমি বইটা হাতে নিয়ে খুললাম। ভেতরে অদ্ভুত সব ছবি আর লেখা। মনে হচ্ছিল কোনো প্রাচীন ভাষায় লেখা। ছবিগুলো দেখে আমার গা শিউরে উঠল। মানুষের মতো দেখতে, কিন্তু চোখ জ্বলজ্বল করছে এমন কিছু প্রাণীর ছবি। হঠাৎ রাহুল রান্নাঘরে ঢুকল। মা, কি দেখছ? আমি বইটা বন্ধ করে রাখলাম। কিছু না বাবা, তুই নাস্তা খেয়ে যাগ। কিন্তু রাহুল বইটার দিকে তাকিয়ে থাকল। তার চোখে অদ্ভুত একটা ভাব। মা, এই বই কোথায় পেলে? আমিও জানি না। হয়তো তোর বাবা রেখে গেছে গি। রাহুল বইটা হাতে নিল। খুলে দেখতে গেল। কিন্তু হঠাৎ তার হাত থেকে বইটা ছিটকে পড়ে গেল। সে চিৎকার করে উঠল। মা, এই বই থেকে আলো বের হচ্ছে। আমি তাকালাম। সত্যিই বইটা থেকে একটা নীল আলো বের হচ্ছে। আলোটা ধীরে ধীরে বাড়ছে। রাহুল, সরে যা, আমি চিৎকার করলাম। কিন্তু ততক্ষণে আলোটা আমাদের দুজনকেই ঘিরে ফেলেছে। আমার মাথা ঘুরতে লাগল। চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে যেতে লাগল। যখন জ্ঞান ফিরল, দেখি আমরা কোনো অদ্ভুত জায়গায়। চারপাশে লাল রঙের মাটি। আকাশ কমলা রঙের। দূরে পাহাড়ের মতো কিছু দেখা যাচ্ছে। মা, আমরা কোথায়? রাহুলের গলায় ভয়। আমিও ভয় পেয়ে গেছি। কিন্তু সাহস করে বললাম, জানি না বাবা। কিন্তু চিন্তা করিস না। আমরা ঘরে ফিরে যাব। হঠাৎ একটা আওয়াজ শুনলাম। স্বাগতম পৃথিবীর মানুষেরা। আমরা ঘুরে তাকালাম। দেখি একটা অদ্ভুত প্রাণী। মানুষের মতো, কিন্তু চোখ জ্বলজ্বল করছে। লম্বা চুল, নীল রঙের চামড়া। আপনি কে? আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম। আমি জারেক, এই গ্রহের অধিবাসী। তোমরা পোর্টাল বুক ব্যবহার করে এখানে এসেছ। পোর্টাল বুক? যে বইটা তোমরা খুলেছিলে, ওটা একটা জাদুকরি বই। এক গ্রহ থেকে আরেক গ্রহে যাওয়ার জন্য। রাহুল জিজ্ঞেস করল, আমরা কি আর পৃথিবীতে ফিরতে পারব?
জারেক হাসল। পারবে। কিন্তু তার আগে তোমাদের একটা কাজ করতে হবে গি। কি কাজ? আমাদের গ্রহে একটা বিপদ এসেছে। শ্যাডো কিং নামে একটা দানব আমাদের গ্রহ দখল করতে চায়। তোমাদের সাহায্য দরকার তাকে হারাতে গু। আমি অবাক হয়ে গেলাম। আমরা তো সাধারণ মানুষ। কিভাবে দানবের সাথে লড়ব? তোমাদের ভেতর জাদুকরী শক্তি আছে। যখন তোমরা বইটা স্পর্শ করেছ তখন সেই শক্তি জেগে উঠেছে গি। জারেক তার হাত আমার কপালে রাখল। হঠাৎ আমার মাথার ভেতর অদ্ভুত একটা অনুভূতি। মনে হচ্ছিল আমি সব কিছু জানি, সব কিছু বুঝতে পারি। এখন তুমি আগুনের শক্তি নিয়ন্ত্রণ করতে পারো, জারেক বলল। আমি হাত বাড়ালাম। হঠাৎ আমার হাতের তালু থেকে একটা ছোট আগুনের বল বেরিয়ে এল। আমি চমকে গেলাম। জারেক রাহুলের কপালেও হাত রাখল। তুমি পারবে বাতাসের শক্তি নিয়ন্ত্রণ করতে গু। রাহুল হাত নাড়াল। হঠাৎ চারপাশে বাতাস ঘুরতে লাগল। এখন চলো, আমি তোমাদের আমাদের শহরে নিয়ে যাই, জারেক বলল। আমরা জারেকের সাথে হাঁটতে শুরু করলাম। পথে দেখলাম অনেক অদ্ভুত গাছপালা। কিছু গাছের পাতা রূপালি রঙের। কিছু গাছে নীল রঙের ফুল ফুটেছে। একটা গাছের ফল দেখতে হীরার মতো জ্বলজ্বল করছে। এগুলো কি গাছ? রাহুল জিজ্ঞেস করল। এগুলো জাদুকরি গাছ। এই গাছের ফল খেলে জাদুকরি শক্তি বাড়ে, জারেক বলল। আধ ঘন্টা হাঁটার পর আমরা একটা শহরে পৌঁছলাম। শহরটা দেখতে অদ্ভুত। বাড়িগুলো কাচের মতো স্বচ্ছ। রাস্তাগুলো সোনালি রঙের। আকাশে উড়ে যাচ্ছে অনেক রঙিন পাখি। এটাই আমাদের শহর, ক্রিস্টালিয়া, জারেক বলল। শহরে ঢুকেই দেখি অনেক মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। সবার চোখ জ্বলজ্বল করছে। কেউ নীল, কেউ সবুজ, কেউ লাল রঙের চামড়া। ভয় পেজো না। ওরা সবাই ভালো মানুষ, জারেক বলল। আমরা শহরের মাঝখানে একটা বড় প্রাসাদে পৌঁছলাম। প্রাসাদটা সম্পূর্ণ সাদা পাথর দিয়ে তৈরি। উপরে সোনালি গম্বুজ। প্রাসাদের ভেতরে ঢুকে দেখি সিংহাসনে বসে আছে একজন রাজা। তার মাথায় হীরার মুকুট। চোখ দুটো সোনালি রঙের। এই হলো আমাদের রাজা, জিউস, জারেক বলল। রাজা জিউস উঠে দাঁড়িয়ে আমাদের স্বাগত জানাল। পৃথিবীর বন্ধুরা, তোমাদের স্বাগতম। আমাদের খুবই প্রয়োজন তোমাদের সাহায্যের গু। আমরা সাহায্য করতে চাই। কিন্তু শ্যাডো কিং কে? কোথায় আছে? আমি জিজ্ঞেস করলাম। রাজা একটা জাদুকরি আয়না দেখাল। আয়নায় দেখা গেল একটা কালো প্রাসাদ। প্রাসাদের সামনে দাঁড়িয়ে আছে একটা ভয়ানক দানব। সারা শরীর কালো। চোখ দুটো লাল। হাতে একটা বিশাল তলোয়ার। ওই হলো শ্যাডো কিং। সে ডার্ক ক্যাসেলে থাকে। আমাদের গ্রহের উত্তর দিকে, রাজা বলল। তাকে হারানো কি সম্ভব? রাহুল জিজ্ঞেস করল। সম্ভব। কিন্তু খুবই কঠিন। তার কাছে পাওয়ার ক্রিস্টাল আছে। যতক্ষণ সেই ক্রিস্টাল তার কাছে থাকবে ততক্ষণ সে অপরাজেয় থাকবে গু। পাওয়ার ক্রিস্টাল কি? এটা একটা জাদুকরি পাথর। এই পাথরে আছে অসীম শক্তি। যে এই পাথরের মালিক সে যা চায় তাই করতে পারে গু। আমি সাহস করে বললাম, আমরা চেষ্টা করব সেই ক্রিস্টাল নিয়ে আসতে গু। রাজা খুশি হয়ে গেল। তাহলে তোমাদের প্রস্তুত হতে হবে। কাল সকালে তোমরা যাত্রা শুরু করবে গু। সেই রাতে আমরা প্রাসাদেই থাকলাম। রাজা আমাদের জন্য সুন্দর দুটো ঘরের ব্যবস্থা করে দিল। খাবারও দিল অদ্ভুত স্বাদের। মাংস ছিল মিষ্টি আর ফল ছিল নোনতা। পরদিন সকালে জারেক আমাদের কিছু জাদুকরি অস্ত্র দিল। আমাকে দিল একটা জাদুকরি তলোয়ার। তলোয়ারটা ছুলেই আগুনের শিখা বেরিয়ে আসে। রাহুলকে দিল একটা জাদুকরি তীরধনুক। তীরগুলো ছোড়ার সময় বাতাসের গতি পায়। এই অস্ত্রগুলো তোমাদের সাহায্য করবে, জারেক বলল। আমরা যাত্রা শুরু করলাম ডার্ক ক্যাসেলের দিকে। সাথে ছিল জারেক আর আরও ৫ জন যোদ্ধা। পথে অনেক বিপদ আসল। প্রথমে আমরা পার হলাম ফায়ার ভ্যালি। এখানে মাটিতে আগুন জ্বলছিল। আমার জাদুকরি শক্তি কাজে আসল। আমি আগুনগুলো নিয়ন্ত্রণ করে একটা নিরাপদ পথ তৈরি করলাম। তারপর আসল উইন্ডস্টর্ম এরিয়া। এখানে প্রচণ্ড ঝড় হচ্ছিল। রাহুল তার শক্তি ব্যবহার করে ঝড়ের গতি কমিয়ে দিল। সবচেয়ে কঠিন ছিল শ্যাডো ফরেস্ট। এই বনে ঢুকলেই সব কিছু অন্ধকার হয়ে যায়। আর এখানে থাকে শ্যাডো বিস্ট। এরা অন্ধকারে লুকিয়ে থেকে আক্রমণ করে। বনে ঢোকার কিছুক্ষণ পরেই আমরা ঘিরে পড়লাম। চারদিক থেকে কালো রঙের দানবরা আক্রমণ করতে এল।
ওদের চোখ লাল, দাঁত ধারালো। সবাই সাবধান, জারেক চিৎকার করল। যুদ্ধ শুরু হয়ে গেল। আমি আমার তলোয়ার দিয়ে আগুনের বল ছুড়তে লাগলাম। রাহুল তীর ছুড়ে দানবদের ওড়াতে লাগল। জারেক এবং অন্য যোদ্ধারাও লড়তে লাগল। যুদ্ধ চল প্রায় 1 ঘণ্টা। অবশেষে আমরা জিতে গেলাম। সব দানব পালিয়ে গেল। খুব ভালো লড়েছ তোমরা, জারেক বলল। বন পার হয়ে আমরা পৌঁছলাম ডার্ক ক্যাসেলের সামনে। ক্যাসেলটা দেখতে ভয়ানক। সম্পূর্ণ কালো। চারপাশে কালো মেঘ। বিজলি চমকাচ্ছে। এখন সবচেয়ে কঠিন অংশ। আমাদের ভেতরে ঢুকতে হবে, জারেক বলল। ক্যাসেলের সামনে দাঁড়িয়ে আছে অনেক শ্যাডো সোলজার। ওরা আমাদের দেখেই আক্রমণ করতে এল। আরেকটা বড় যুদ্ধ হল। আমরা কোনোভাবে সোলজারদের হারিয়ে ক্যাসেলের ভেতরে ঢুকলাম। ভেতরটা আরও ভয়ানক। সব কিছু অন্ধকার। দেয়ালে জ্বলছে নীল আগুন। মেঝেতে কঙ্কাল পড়ে আছে। আমরা ধীরে ধীরে উঠতে লাগলাম উপরের দিকে। শ্যাডো কিং নিশ্চয়ই সবচেয়ে উঁচু ঘরে থাকবে। অবশেষে পৌঁছলাম একটা বিশাল ঘরে। ঘরের মাঝখানে সিংহাসনে বসে আছে শ্যাডো কিং। তার বুকে জ্বলজ্বল করছে একটা লাল রঙের পাথর। সেটাই পাওয়ার ক্রিস্টাল। শ্যাডো কিং আমাদের দেখে উঠে দাঁড়াল। তার গলা ভয়ানক। কে তোমরা? এখানে এসেছ কেন? আমরা এসেছি পাওয়ার ক্রিস্টাল নিতে, আমি সাহস করে বললাম। শ্যাডো কিং হেসে উঠল। তোমরা ভাবো আমাকে হারাতে পারবে? আমি অপরাজেয়। সে তার তলোয়ার তুলে আক্রমণ করতে এল। আমরাও প্রস্তুত হলাম। যুদ্ধ শুরু হল। শ্যাডো কিং সত্যিই খুব শক্তিশালী। আমার আগুনের আক্রমণ তার কাছে কাজ করছিল না। রাহুলের তীরও তাকে আঘাত করতে পারছিল না। হঠাৎ আমার মনে পড়ল, রাজা বলেছিলেন পাওয়ার ক্রিস্টালই তার শক্তির উৎস। যদি আমরা ক্রিস্টালটা ভেঙে ফেলতে পারি তাহলে সে দুর্বল হয়ে যাবে। আমি রাহুলকে ইশারা করলাম। রাহুল বুঝে গেল। সে তার সব শক্তি দিয়ে একটা প্রচণ্ড বাতাসের ঘূর্ণি তৈরি করল। সেই ঘূর্ণি শ্যাডো কিংকে ধরে ফেল। আমি সুযোগ পেয়ে আমার তলোয়ার দিয়ে পাওয়ার ক্রিস্টালে আঘাত করলাম। ক্রিস্টালটা ফেটে গিয়ে 1000 টুকরো হয়ে গেল। সাথে সাথে শ্যাডো কিং চিৎকার করে উঠল। তার শরীর থেকে কালো ধোঁয়া বের হতে লাগল। ধীরে ধীরে সে দুর্বল হয়ে পড়ে গেল। তোমরা কি করেছ? সে কাঁপতে কাঁপতে বলল। আমরা তোমার অত্যাচারের অবসান ঘটিয়েছি, আমি বললাম। শ্যাডো কিং একটা আর্তনাদ করে উধাও হয়ে গেল। সাথে সাথে পুরো ক্যাসেল কাঁপতে শুরু করল। এখানে থাকা বিপজ্জনক। ক্যাসেল ভেঙে পড়বে, জারেক বলল। আমরা দৌড়ে বেরিয়ে এলাম। ক্যাসেল ভেঙে চুরমার হয়ে গেল। আমাদের জয় হয়েছে। আমরা শ্যাডো কিংকে হারিয়েছি। জারেক খুশি হয়ে আমাদের জড়িয়ে ধরল। তোমরা আমাদের গ্রহকে রক্ষা করেছ। চিরকাল কৃতজ্ঞ থাকব। আমরা ফিরে এলাম ক্রিস্টালিয়া শহরে। রাজা জিউস আমাদের বীরের সম্মানে অভ্যর্থনা জানাল। পুরো শহরের মানুষ উৎসব করতে লাগল। এখন তোমাদের পুরস্কারের সময়, রাজা বলল। তোমাদের যা চাও তাই দেবগু। আমরা শুধু আমাদের পৃথিবীতে ফিরে যেতে চাই, আমি বললাম। রাজা হাসল। অবশ্যই। কিন্তু তার আগে একটা উপহার নাও। রাজা আমাদের দুজনকে 2টো ছোট ক্রিস্টাল দিল। এগুলো মেমোরি ক্রিস্টাল। এই ক্রিস্টালের সাহায্যে তোমরা যখন ইচ্ছা তখন আবার আমাদের গ্রহে আসতে পারবে। আমরা ক্রিস্টাল 2টো নিলাম। তারপর জারেক আবার সেই পোর্টাল বুক নিয়ে এল। এই বই খুললেই তোমরা তোমাদের পৃথিবীতে পৌঁছে যাবে, জারেক বলল। আমরা বইটা খুললাম। আবার সেই নীল আলো আমাদের ঘিরে ফেল। চোখের সামনে সব কিছু ঘুরতে লাগল। হঠাৎ দেখি আমরা আবার আমাদের রান্নাঘরে। সব কিছু আগের মতোই আছে। মনে হচ্ছিল যেন কিছুই হয়নি। মা, আমরা কি স্বপ্ন দেখছিলাম? রাহুল জিজ্ঞেস করল। আমি আমার হাতের ক্রিস্টালটা দেখলাম। এখনো জ্বলজ্বল করছে। না বাবা, এগুলো সব সত্যি ঘটেছে। এমন সময় প্রদীপ রান্নাঘরে এল। কি হয়েছে তোমাদের? এত উত্তেজিত কেন? কিছু না, একটা অদ্ভুত স্বপ্ন দেখেছিলাম, আমি বললাম। প্রদীপকে সত্যিটা বলার সাহস হল না। পূজাও এসে গেল। মা, আজ কি রান্না করবে? আমি স্বাভাবিক ভাব করে বললাম, পরটা আর সবজি। দিনটা স্বাভাবিকভাবেই কাটল। কিন্তু মনের ভেতর ঝড় চলছিল। আমি আর রাহুল মাঝে মাঝে একে অন্যের দিকে তাকিয়ে হাসছিলাম।
আমরা জানতাম যে আমাদের একটা গোপন রহস্য আছে। রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর আমি আর রাহুল একসাথে বসলাম। মা, আমাদের কি আবার যাওয়া উচিত? রাহুল জিজ্ঞেস করল। জানি না বাবা, কিন্তু মনে হচ্ছে আমাদের এখানেও অনেক দায়িত্ব আছে। তোর বাবা, পূজা, ওদের নিয়েও তো ভাবতে হয় কি। হঠাৎ আমার ক্রিস্টাল জ্বলে উঠল। ক্রিস্টালের ভেতর দেখা গেল জারেকের মুখ। রিমা, রাহুল, তোমাদের আবার দরকার। জারেকের গলা ভেসে এল। কি হয়েছে? আমি জিজ্ঞেস করলাম। শ্যাডো কিংয়ের একটা ভাই আছে। তার নাম ডার্ক লর্ড। সে প্রতিশোধ নিতে এসেছে গু। আমি আর রাহুল একে অন্যের দিকে তাকালাম। আমাদের আবার যেতে হবে। ঠিক আছে, আমরা আসছি, আমি বললাম। ক্রিস্টালের আলো নিভে গেল। আমরা তৈরি হলাম আরেকটা অভিযানের জন্য। পরদিন সকালে আমি প্রদীপকে বললাম, আমি আর রাহুল দুদিনের জন্য আমার বোনের বাড়ি যাচ্ছি। পূজার দেখাশোনা করবে? প্রদীপ রাজি হয়ে গেল। আমরা রওনা দিলাম আরেকটা রোমাঞ্চকর যাত্রায়। এবার যখন পোর্টাল খুল, আমরা পৌঁছলাম একটা ভিন্ন জায়গা। এটা ছিল একটা বরফের গ্রহ। চারপাশে শুধু বরফ আর বরফ। জারেক আমাদের স্বাগত জানাল। এবার আমাদের লড়তে হবে ডার্ক লর্ডের সাথে। সে এই বরফের গ্রহে একটা দুর্গ তৈরি করেছে গু। কিন্তু এই ঠান্ডায় কিভাবে লড়ব? রাহুল জিজ্ঞেস করল। জারেক আমাদের বিশেষ পোশাক দিল যা ঠান্ডা থেকে রক্ষা করবে। এবং নতুন অস্ত্র দিল। আমাকে দিল একটা বরফ গলানোর তলোয়ার। রাহুলকে দিল বরফ নিয়ন্ত্রণের রড। আমরা শুরু করলাম নতুন যুদ্ধের জন্য যাত্রা। বরফের গ্রহে হাঁটা খুবই কষ্টকর। পা পিছলে পড়ে যাচ্ছিল। কিন্তু আমাদের লক্ষ্য ছিল স্থির। পথে আমরা দেখা পেলাম আইস ড্রাগনের। এরা বরফের তৈরি ড্রাগন, কিন্তু জীবন্ত। মুখ থেকে ঠান্ডা বাতাস ছুড়ে মানুষকে বরফ বানিয়ে দেয়। একটা ড্রাগন আমাদের আক্রমণ করতে এল। আমি আমার তলোয়ার দিয়ে আগুনের গোলা ছুড়লাম। ড্রাগনটা গলে পানি হয়ে গেল। ডার্ক লর্ডের দুর্গ ছিল একটা বিশাল বরফের পাহাড়ের উপর। দুর্গের সামনে পাহারা দিচ্ছিল অনেক বরফের সৈন্য। আমরা কৌশল করে দুর্গে ঢুকলাম। ভেতরে সব কিছু বরফে ঢাকা। দেয়ালে জমে আছে বরফের স্ফটিক। ডার্ক লর্ড ছিল শ্যাডো কিংয়ের চেয়েও ভয়ানক। তার সারা শরীর নীল বরফের মতো। চোখ দুটো সাদা। হাতে একটা বরফের গদা। তোমরাই আমার ভাইকে মেরেছ, সে গর্জন করে বলল। আমরা তোমার ভাইকে থামিয়েছি। সেও তো অন্যায় করছিল, আমি বললাম। এখন আমি তোমাদের শাস্তি দেব। তোমাদের চিরকালের জন্য বরফ বানিয়ে রাখবগু। যুদ্ধ শুরু হল। ডার্ক লর্ড তার গদা দিয়ে আক্রমণ করতে লাগল। যেখানে তার গদা পড়ছিল সেখানে বরফ জমে যাচ্ছিল। আমি আর রাহুল মিলে লড়তে লাগলাম। আমি আগুনের আক্রমণ করলাম, রাহুল বাতাসের ঝড় তুলল। অনেকক্ষণ লড়ার পর আমরা বুঝলাম ডার্ক লর্ডের শক্তির উৎস হল তার গদা। গদাটা একটা জাদুকরী অস্ত্র। আমি রাহুলকে ইশারা করলাম। রাহুল একটা শক্তিশালী বাতাসের ঘূর্ণি তৈরি করল যা ডার্ক লর্ডের গদা ছিনিয়ে নিল। গদা হাত থেকে চলে যাওয়ার সাথে সাথে ডার্ক লর্ড দুর্বল হয়ে পড়ল। আমি সুযোগ পেয়ে তাকে আমার তলোয়ার দিয়ে আঘাত করলাম। ডার্ক লর্ড চিৎকার করে গলে পানি হয়ে গেল। আমরা আবার জিতে গেলাম। বরফের গ্রহ রক্ষা পেল। জারেক আমাদের ধন্যবাদ জানিয়ে আবার পৃথিবীতে পাঠিয়ে দিল। এভাবে আমাদের অভিযান চলতে থাকল। প্রতিবার যখনই কোনো বিপদ আসত, আমরা সেখানে গিয়ে সাহায্য করতাম। একবার আমরা গেলাম পানির নিচের গ্রহে। সেখানে সি মনস্টার নামে একটা দানব সমুদ্রের সব মাছ খেয়ে ফেলছিল। আমরা সেই দানবকেও হারিয়ে দিলাম। আরেকবার গেলাম একটা জঙ্গলের গ্রহে। সেখানে ট্রি ইটার নামে একটা কীট সব গাছ খেয়ে ফেলছিল। আমরা সেই কীটকেও ধ্বংস করলাম। এভাবে মাস 6 কেটে গেল। প্রদীপ আর পূজা কিছুই জানত না। ওরা ভাবত আমি আর রাহুল মাঝে মাঝে আত্মীয়দের বাড়ি যাই। কিন্তু একদিন আমাদের গোপনীয়তা ফাঁস হয়ে গেল। সেদিন আমি আর রাহুল যাত্রা করতে যাচ্ছিলাম। হঠাৎ পূজা রান্নাঘরে ঢুকে পড়ল। সে দেখল আমরা পোর্টাল বুক খুলে নীল আলোর ভেতর দাঁড়িয়ে আছি। পূজা চমকে গেল। মা, এটা কি হচ্ছে? পূজা চিৎকার করে উঠল। আমি ভয় পেয়ে গেলাম। কিন্তু আলো আমাদের ঘিরে ফেলেছিল। পূজাও সেই আলোর ভেতর পড়ে গেল। তিনজনেই চলে গেলাম অন্য গ্রহে। এবার আমরা পৌঁছলাম একটা রঙিন গ্রহে। এখানকার সব কিছুই রঙিন। গাছপালা, মাটি, আকাশ সব কিছুতেই হাজার রকমের রং। পূজা অবাক হয়ে চারদিক দেখছিল।
মা, আমরা কোথায়? আমি পূজাকে সব কিছু খুলে বললাম। পূজা প্রথমে বিশ্বাস করতে পারল না। কিন্তু জারেক এসে হাজির হলে সে বুঝল সব সত্যি। স্বাগতম ছোট যোদ্ধা, জারেক পূজাকে বলল। আমিও কি যোদ্ধা হতে পারব? পূজা উৎসাহিত হয়ে জিজ্ঞেস করল। জারেক পূজার কপালে হাত রাখল। তুমি পারবে রঙের শক্তি নিয়ন্ত্রণ করতে গু। পূজা হাত নাড়াল। হঠাৎ চারপাশে হাজার রকমের রং ছড়িয়ে গেল। এই গ্রহে এবার বিপদ হল কালার ইটার। একটা দানব সব রং চুষে খাচ্ছে। গ্রহটা সাদাকালো হয়ে যাচ্ছে, জারেক বলল। আমরা তিনজন মিলে সেই দানবের বিরুদ্ধে লড়াই করলাম। পূজার রঙের শক্তি খুবই কাজে আসল। সে দানবটাকে এত রঙে ঢেকে দিল যে দানব অন্ধ হয়ে গেল। এরপর আমরা সেই দানবকে হারিয়ে দিলাম। এভাবে পূজাও আমাদের দলে যোগ দিল। এখন আমরা তিনজনে মিলে বিভিন্ন গ্রহে গিয়ে সাহায্য করতাম। একদিন প্রদীপও আমাদের গোপন কথা জেনে গেল। সেও আমাদের সাথে যেতে চাইল। জারেক তাকেও জাদুকরি শক্তি দিল। প্রদীপ পেল মাটির শক্তি নিয়ন্ত্রণের ক্ষমতা। এখন আমাদের পুরো পরিবারটাই মহাকাশের বিভিন্ন গ্রহে গিয়ে সাহায্য করে। আমরা স্পেস ফ্যামিলি নামে পরিচিত হয়ে উঠেছি। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হল, আমাদের এই সব অভিযানের কথা কেউ বিশ্বাস করে না। বন্ধুরা ভাবে আমরা গল্প বানাচ্ছি। কিন্তু আমরা জানি সব সত্যি। আমাদের কাছে আছে মেমোরি ক্রিস্টাল, পোর্টাল বুক আর অসংখ্য অভিজ্ঞতা। প্রতিদিন রান্নাঘরে দাঁড়িয়ে মশলা ভাজার সময় আমার মনে পড়ে সেই প্রথম দিনের কথা। যেদিন রাহুল আমাকে বলেছিল, মা, তোমার হাতের রান্নার সুগন্ধ আমার হৃদয়ে প্রেমের আগুন জ্বালিয়ে দিয়েছে গু। সেদিন আমি ভেবেছিলাম সে পাগল হয়ে গেছে। কিন্তু আসলে সেদিন থেকেই শুরু হয়েছিল আমাদের এই অদ্ভুত যাত্রা। আজ আমি বুঝেছি, রান্নাঘরেই লুকিয়ে ছিল আমাদের ভবিষ্যতের চাবি। সেই পোর্টাল বুকটা এমনি এমনি আসেনি। নিশ্চয়ই কোনো কারণে এসেছিল। হয়তো ভবিষ্যৎ থেকে কেউ পাঠিয়েছিল। কিংবা অন্য কোনো গ্রহের মানুষ আমাদের নির্বাচিত করেছিল এই কাজের জন্য। যাই হোক, এখন আমরা সুখী। আমাদের একটা গোপন পরিচয় আছে। দিনের বেলা আমরা সাধারণ পরিবার। রাতে আমরা মহাকাশের রক্ষক। এই গল্প এখানেই শেষ। কিন্তু আমাদের অভিযান থেমে নেই। প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ আসে। আমরা সেগুলো মোকাবেলা করি। আর হ্যাঁ, রান্নাঘরে এখনও সেই একই সুগন্ধ। প্রতিদিন মশলা ভাজার সময় আমার মনে পড়ে যায় আমাদের এই অবিশ্বাস্য গল্পের কথা। মাঝে মাঝে ভাবি, যদি সেদিন রাহুল আমার কাছে সেই কথাটা না বলতো, তাহলে কি হতো? আমরা কি কখনো জানতে পারতাম আমাদের এই গোপন ক্ষমতার কথা? কিন্তু এখন আর সেসব ভাবার দরকার নেই। যা হবার তাই হয়েছে। আমরা এখন খুশি আমাদের এই নতুন জীবন নিয়ে। আর যদি কখনো আপনাদের রান্নাঘরেও এমন কোনো অদ্ভুত বই দেখা দেয়, তাহলে ভয় পাবেন না। হয়তো আপনাদেরও ডাক পড়েছে মহাকাশে গিয়ে কারো সাহায্য করার জন্য। আমাদের গল্প এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে।